আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আজকে আরেকটি মুভি দেখতে যাব, সেটা নিয়ে কথা বলবো। যে মুভিটা হচ্ছে গ্ল্যাডিয়েটর 2। 2000 সালে গ্ল্যাডিয়েটর মুক্তি পাওয়ার পর তারা 6টা একাডেমি অ্যাওয়ার্ড জিতে নেয়। দীর্ঘ 24 বছর পর গ্ল্যাডিয়েটর 2 নিয়ে এসছে। তো এটা আরও আগে দেখার কথা ছিল, যে কোনো কারণে হোক। টিকিট কাটার পরে যমুনা ফিউচার পার্কে যেতে পারি নাই। সো আজকে সকালে শো ছিল, আজকে সকালে মিস্টেক করছি, তারপর আবার বিকেলে শোটা ধরতে পারছি। আজকে যাবো স্টার সিনেপ্লেক্সে, মহাখালীর যেই এসকেএস টাওয়ার আছে সেটায়। আমি এর আগে কখনো স্টার সিনেপ্লেক্সে যাওয়া হয়নি। তো যমুনাতে এটা চলতেছিল, এখন মোটামুটি মনে হয় বন্ধ আছে। এটা নিয়ে এই মুভিটা যারা মুভি লাভার আছেন তারা অবশ্যই জানেন যে গ্ল্যাডিয়েটর হচ্ছে গিয়ে একটা, মানে কি বলে, এভারগ্রিন একটি মুভি। গ্ল্যাডিয়েটর 2 দেখতে হলে অবশ্যই আপনাকে গ্ল্যাডিয়েটর 1 সম্পর্কে আগে জানতে হবে। গ্ল্যাডিয়েটর যেটা 2000 সালে মুক্তি পেয়েছিল, সেটার একটু ফ্লেভার নিয়ে নিতে হবে। সেজন্য আমি গতকালের আগের দিন, মানে পরশু দিন, আবার একটু দেখে নিলাম, একটু ঢালাই করে নিলাম আর কি। সো এই ছবিটা নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম যে আমি এটার ট্রেইলার এখনও দেখিনি। আমার যতটুকু ধারণা, আমি এখন এটার কোনো কিছু স্পয়লার বা কোনো কিছু এখন পর্যন্ত আইডিয়া করতে পারিনি। বাট আমার যতটুকু ধারণা, এই গ্ল্যাডিয়েটর মুভিটা হয়তোবা কমোডোসের ভাগিনা লুসিয়াস যে আছে, লুসিয়াসকে নিয়ে এগিয়ে যাবে। বাকিটা ছবি দেখলে বুঝতে পারবো, আমার যতটুকু ধারণা, আইডিয়া। কারণ ওই গ্ল্যাডিয়েটর 1-এ একবার বলে নিয়েছিল, কমোডোস বলেছিল যে লুসিয়াস, তুমি একদিন অনেক বড় যুদ্ধ হবে। ম্যাক্সিমাস যখন মারা যায়, সেই মারা যাওয়াটা আমার মেনে নিতে খুব কষ্ট হয়েছে। যদি মারা না যেত তাইলে হয়তো ছবিটা এতটা উত্তেজনা থাকতো না। যাই হোক, এই ছবিটা দেখার পর একটা জিনিস ভাবলাম যে এই ছবিটা আমার সত্যিকার কাহিনী কিনা সেটা আমি জানি না। বাট হয়তো বা রোমান সভ্যতায় বা রোমান সাম্রাজ্যে এরকম তাদের মধ্যে যুদ্ধ অবস্থা, যেরকম যুদ্ধ ভাবটা ছিল, সেই ভাবটা নিয়ে তারা এগিয়ে গিয়েছিল পুরো পৃথিবী জয় করার জন্য। তো ভাবলাম যে তারা কিভাবে এতটা সভ্য হলো, একটা সময় যুদ্ধবাজ জাতি। মানে আসলে মানুষ সব কিছুই পারে চেষ্টা করলে, ঠিক না? তো আগে ফুয়েল নিতে হবে। ফুয়েল মাত্র 2 ব্যাগ আছে। ফুয়েল যদি ফুল না থাকে আমার কেমন কেমন জানি লাগে। দেখি সামনে র্যাব 1 থেকে নিয়ে নিব। আর গ্ল্যাডিয়েটর সম্পর্কে বলতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে বলে নেই, গ্ল্যাডিয়েটর 1টা অবশ্যই দেখে নেবেন। এরই মাঝে হয়তো অনেকে দেখে নিয়েছেন। আজকে জানি না রাস্তার অবস্থা কী হবে। যা দেখলাম, রিক্সা চালক ভাইয়েরা যা শুরু করছে, এটার পিছনে যে কী আছে এটা তো সবাই জানেন, হালকা হলে আন্দাজ করতে পারতেছেন। দাদার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কোন দাদার কথা বলতেছি তা আপনারা বুঝে নিন। তো জানি না কতটুকু জাম পাবো। হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বের হয়েছি, 1.5 ঘন্টার মতন সময় নিয়ে বের হয়েছি। তারপরে যদি লেট হয়ে যায় তাহলে আর কিছু করার নেই, ফুয়েল নিতে হবে আগে। ফুয়েল কোথা থেকে নিব? র্যাব 1 থেকে নিব। এই যে সামনে থেকে নিব। আচ্ছাকে ফুয়েলটা নিয়ে নেই, তারপর বাকি কথাগুলো বলি। ফুয়েলের এখানে কি সিরিয়াল হবে নাকি বেশি, যা বুঝতে পারতেছি না। মনে হয় তো সিরিয়াল আছে, একটু দেখি। অকটেন সামনে দেখাচ্ছে, সিরিয়াল নাই মনে হয়। রাস্তাঘাট তো ক্লিয়ার দেখা যাচ্ছে, বাকিটুকু জানি না কী অবস্থা হবে। এখানে তেলটা নিয়ে নেই। ফুয়েল নিয়ে নিয়েছি। এখন যা বলতেছিলাম, একটু আপনাদেরকে গ্ল্যাডিয়েটর 1 সম্পর্কে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে নেই, হালকা করে শর্ট করে কাহিনী বলে নেই। যারা দেখছেন তো দেখছেনই, যারা দেখেন নাই তাদের জন্য হয়তো একটু কাজে দিবে। যেতে যেতে গল্পটা বলি। গ্ল্যাডিয়েটর 1 হচ্ছে গিয়ে 2000 সালে মুক্তিপ্রাপ্ত ছবি, যেটা 6টা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। আগেই আপনাদের বলেছিলাম। সেখানে ছিল একটা কাহিনী ছিল, সেটা হচ্ছে গিয়ে আপনার রোম সাম্রাজ্যের একটি রাজার কাহিনী এবং তার উত্তরাধিকার সূত্রে কে রাজা হবে সেটা নিয়ে বাকবিতণ্ডা বা টানাপোড়েন নিয়ে কাহিনী। তো রোম সাম্রাজ্য তখন একের পর এক রাজ্য জয় করে যখন এগিয়ে যাচ্ছিল তার জেনারেলের হাত ধরে, তখন রোম সাম্রাজ্যের তখনকার রাজা কেসিয়াস তখন চাইলো তার উত্তরাধিকারী মানে সিলেক্ট করে যেতে। তখন সে জার্মানিদের সাথে যুদ্ধ করে যখন জার্মানদের পরাজিত করলো, তখন স্পেনের অধিবাসী, যা কিনা ম্যাক্সিমাস, সে ছিল যোদ্ধা জেনারেল,
যার কাছে সব থেকে বেশি মূল্যবান ছিল তার ফ্যামিলি এবং রোম সাম্রাজ্যের রাজার প্রতিটি কথা, তাকে সে চাইলো উত্তরাধিকারী করে দিয়েছে। বাট এটার ভিতরে বাম হাত ঢুকাতে চাইলো রাজার ছেলে, যে কিনা মানে একটু মানসিক বিকারগ্রস্ত বলতে তার ভিতরে মানবিক দিকটা নেই। একটা রাজা সবসময় চাইতো তার রাজতন্ত্রকে বেড়ে হয়ে মানে প্রজাতন্ত্রতে চলে আসতে, ঠিক আছে। বাট রাজার ছেলে কখনোই সেটা চায়নি, কোনো না কোনো দিক থেকে তাকে উপযুক্ত মনে হয়নি বলেই ছেলেকে না দিয়ে সে তার জেনারেলকে চাইলো নিজের উত্তরাধিকারী সিলেক্ট করার জন্য। বাট এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি রাজার ছেলে। তখন সে রাজার ছেলে কমোডস সে তার বাবাকে নিজেই হত্যা করে, যদিও সেটা জেনে গিয়েছিল ম্যাক্সিমাস, মানে যে ছিল যোদ্ধা। সো ওই ম্যাক্সিমাস জানার পর যখন বুঝতে পারে তখন কমোডোসের একটি বোন ছিল যার কিনা স্বামী ছিল না। কমোডোসের বোন কিন্তু ম্যাক্সিমাসকে অতিরিক্ত অনেক ভালোবাসতো, সেটা আকারে ইঙ্গিত অনেকবার বুঝাইছে। বাট ম্যাক্সিমাসের নিজের স্ত্রী ছিল, নিজের সন্তান ছিল, তার কাছে নিজের সন্তান এবং নিজের স্ত্রী সব থেকে বেশি দামি ছিল। সো সেই কারণে ম্যাক্সিমাস একটু হতচকিত হয়ে গিয়েছিল রাজার সিদ্ধান্তে। কিন্তু সে এবং রাজার মেয়ে মানে কমোডোসের বোন বুঝতে পারছিল যে রাজাকে মেরে ফেলছে কমোডোস নিজেই। তখন ম্যাক্সিমাস যখন বুঝতে পারে তখন কমোডোস তাকে তার একটি সেনাবাহিনীদের আদেশ দেয় যে ম্যাক্সিমাসকে মেরে ফেলার জন্য। সো ম্যাক্সিমাস যখন মেরে ফেলা হবে, এই যেই একটা জেনারেল এত যুদ্ধ করে এত মানুষকে মানে রাজ্যকে দখল করেছে, তাকে কি 3-4 জন সৈন্য দিয়ে মারা যাবে? মারা যাবে না। সো তখন যেভাবে হোক সে বেঁচে যাওয়ার পর সে মারা যাওয়ার আগে সে বলে নেয় যে আমার ফ্যামিলিকে যেন কোনো কিছু করা না হয়, বাট তার ফ্যামিলিকে হত্যা করবে এটাও বলা হয়। সো তখন সে একটু রাগান্বিত হয়ে যায়, নিজেকে বাঁচিয়ে তারপর সে তার ফ্যামিলির কাছে গিয়ে দেখে যে তার ফ্যামিলি তার বউকে ধর্ষণ করা হয়েছে এবং তার ছেলেকেও মেরে ফেলা হয়েছে। তখন সে ওইখানে শুয়ে থাকে। যখন একটু জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে সে ওই সময় যে দাসপ্রথাটা ছিল, যে বিভিন্ন জায়গা থেকে মানে মানুষদের বন্দি করে নিয়ে দাসপ্রথা মানে অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার যে ব্যাপারটা সেটা ছিল। সো ওই রকমই কিছু লোক তাকে দাস হিসাবে বিক্রি করে দিল। সো তার ভিতর থেকে এরকম একজন লোক ছিল, সে কিনা তাদের নিয়ে চাইতো যে সবসময় মানুষের আমরা যেই বর্তমানে WWE চ্যাম্পিয়নশিপ দেখি না, রেসলিং, সেরকম রেসলিংয়ের মতন অনুষ্ঠান আয়োজন করতো, ঠিক আছে। সো সেখানে কিছু মানুষের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিত, যুদ্ধ লাগিয়ে সেখান থেকে যারা বেঁচে আসতো তাদেরকেই গ্ল্যাডিয়েটর বলা হতো। সেই রকম এক গ্ল্যাডিয়েটর যে কিনা দাসে রূপান্তরিত হয়, সেটা ছিল ম্যাক্সিমাস। তো একটা পর্যায়ে এরকম করতে করতে ম্যাক্সিমাস কিন্তু রাজাকেও মেরে ফেলে, কমোডোসকেও মেরে ফেলে। কী কারণে মেরে ফেলে সেজন্য আপনাকে অবশ্যই গ্ল্যাডিয়েটর 1 মুভিটা দেখতে হবে। হালকা পাতলা বলে দিলাম, ঠিক আছে, একটু বলে দিলাম, পুরোটা দেখে নেবেন। তারপর গ্ল্যাডিয়েটর 2। কিন্তু এখন এটাতে হচ্ছে কি, গ্ল্যাডিয়েটর 1-এ ওই ম্যাক্সিমাসকে পছন্দ করতো রাজার মেয়ে, আর রাজার মেয়ের স্বামী ছিল না, স্বামী মারা গিয়েছে, এবং তার একটি ছেলে ছিল লুসিয়াস, আর মেয়ের নাম ছিল লুসিয়েলা। তো ওই লুসিয়াসটাকে বরাবরই আদর করতো, এবং আদর করতো কি মানে একটু এক প্রকার জিম্মি করে রাখছিল রাজা কমোডোস। সো সেই কারণেই আমার কেন মনে হয়েছে এই লুসিয়াসকে নিয়ে এগিয়ে যাবে কাহিনীটা। সো পরবর্তী জিনিসগুলো অবশ্যই ছবি দেখার পরে বুঝতে পারবো। অনেক জাম, বুঝতে পারছিলাম যে আজকে রাস্তায় জাম হবে, এরকম একটা কাহিনী এগিয়ে যায়। তো এই মুভিটা মানে ওই সময়ের বিএফএক্স, মানে 2000 সালের বিএফএক্স মানে অসাধারণ যুদ্ধ কৌশল। যারা বাহুবলী দেখে একটু যুদ্ধ কৌশল একটু মুগ্ধ হয়েছিলেন, তারা ওই 2000 সালে ওই গ্ল্যাডিয়েটর দেখলে কি বলবেন আল্লাহ জানে। যাই হোক, যদিও ইন্টারনেটের কল্যাণে অনেক পরে দেখা হয়েছে, আমাদের 2000 সালে এতটা বড় ছিলাম না, মাত্র 9 বছর বয়স ছিল। সো এখন যেহেতু 24 বছর পর আবার এটা মুক্তি পেল গ্ল্যাডিয়েটর সিনেমাটা, এটা দেখে নেওয়াই উত্তম। আর বড় স্ক্রিনে মুক্তি পাওয়ার পর তর্স হয়েছিল না, সে কারণে 7-8 দিন মিস হওয়ার পর আজকে আবার যাচ্ছি। এই জামের ভিতর প্যাডম্যান করতে ভালো লাগবে না, পরে কথা বলি জাম থেকে বের হয়ে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, বিশ্ব রোডের এই জায়গাটা। মানে ঢাকা শহর যে আসলে সুন্দর এখান থেকেই বোঝা যায়। আসলে কিন্তু আমাদের ঢাকা শহর অনেক সুন্দর, বাট আমরা সুন্দর করে রাখতে পারি না, সেজন্য আমাদের সুন্দর করে রাখতে হবে, ঠিক আছে।
তো জানি না সামনে কী পরিমাণ জ্যাম অপেক্ষা করছে। যখন ভার্সিটিতে পড়তাম তখন এখানে প্রায় আসা হতো, এখন এদিকে খুব কম আসা হয়। সেই জন্য স্টার সিনেপ্লেক্সে আমি এই প্রথম যাচ্ছি, কারণ আমার জন্য একটু ব্যাকওয়ার্ড হয়ে যেত স্টার সিনেপ্লেক্সটা, আমার জন্য একটু অন্যদিকে হয়ে যেত, সেই জন্য স্টার সিনেপ্লেক্সে যাওয়া হয় না, ব্লকবাস্টারে সবসময় যাওয়া হয়। আর সময় একটা ব্যাপার, একটা মুভির জন্য সময় বের করা, সিনেপ্লেক্সে গিয়ে দেখা মানে হিউজ একটা ব্যাপার। ঠিক আছে, এটা অনেক পরিকল্পনার বিষয়। আর বাসায় থাকলে তো কাজের ফাঁকে ফাঁকে একটা ছবি 2-3 দিন ধরে দেখা যায়, বা 2 ঘন্টার ছবি 5 ঘন্টায় দেখা যায়। বাট সিনেপ্লেক্সে ছবি দেখার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা সময় সজাগ থাকতে হবে। আর আমার ছবি দেখার মধ্যে যদি কেউ কোনো বাম হাত ঢুকায় সেক্ষেত্রে খুব খারাপ লাগে। আমি চাই যে ছবির ইচ অ্যান্ড এভরিথিং সবগুলোর ফিল নেওয়ার জন্য, মানে একদম নামের ওঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি চাই পুরোটুকু থাকতে, মানে পুরোটুকু ফিল নেওয়ার জন্য। তো সেই জন্যই কিছু কিছু মুভি আছে সিনেপ্লেক্সে না দেখলেই নয়। এখান থেকে যাবো আর আপনাদের সাথে গল্প শেয়ার করব। আবার জ্যাম, এখানে জ্যাম সবসময় লেগে থাকে। উন্নয়ন উন্নয়ন সকালবেলা জ্যামের কারণে শোটা মিস করছি, সেজন্য পরের শোয়ে টিকিট কাটতে হয়েছে বাধ্য হয়ে। কারণ আজকে একটু ছুটির দিন আমার কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আজকেই সময়টা পেয়েছি দেখার জন্য। শুক্রবার এবং রবিবার আমার ছুটি থাকে। ক্যান্টনমেন্টের এই এলাকাটা খুবই নিরাপদ, মানে বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে মনে হয় ক্যান্টনমেন্টের জায়গাটা সবচেয়ে নিরাপদ বলে মনে করেন অনেকেই। এবং হ্যাঁ, নিরাপদ বটে, বাট বর্তমান পারিপার্শ্বিক অবস্থায় কতটুকু নিরাপদ সেটা জানি না। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। রেডিসন ছোটোবেলায় এইখান দিয়ে যেতাম বাবার অফিসে, বাবা তেজগাঁও চাকরি করতেন। যতবারই এখান দিয়ে গেছি খুব ভালো লাগতো ছোটোবেলা, সেটা 90, 99, 2000 সালের দিকে। রাস্তা অনেক চিপা ছিল, ছোটোখাটো, এতটা যানজট ছিল না, কোনোরকম মজা লাগা কাজ করতো। বাট কালের বিবর্তনে বা সময়ের চাহিদার পরিবর্তনের কারণে, মানুষের পরিবর্তনের কারণে, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুর পরিবর্তনের কারণে সব কিছুর পরিবর্তন হয়েছে। পরিবর্তন করতে যে রাস্তাঘাটে জ্যাম ছিল না, খুব তাড়াতাড়ি এসে পড়ছি। নিচ দিয়ে গেলাম না, সামনে থেকে গিয়ে ইউটার্ন নিয়ে তারপর আসবো। নিচ দিয়ে একটু জ্যামের আবহাওয়া দেখতে পাচ্ছিলাম, রেল ক্রসিং ওখানে জ্যাম লাগবে। আর চলে আসছি, প্রায় কাছাকাছি আছি। সো সময়টা যতটুকু ভাবছিলাম ততটুকু লাগে নাই, যথাযথ সময়ে চলে আসছি। এই এসকেএস টাওয়ারে আমরা দেখবো ছবি, সামনে গিয়ে ইউটার্ন নিয়ে তারপর আসি। নিচ দিয়ে অনেক ঝামেলা, ওই জামে বসে থাকার থেকে 10 কিলো বেশি রাইড করা আরও বেশি ভালো, আমার যা মনে হয় আর কি। জামে বসে থাকতে ভালো লাগে না। আজকে আমার সাথে আছে সাওয়ারির জীবন ভাই। একা একা মুভিটা উপভোগ করতে পারবো না। আর মুভিটাতে 18+ অ্যাডাল্ট সিগনেচার সাইন দেওয়া ছিল সিনেপ্লেক্সের পক্ষ থেকে, তার মানে একটু 18+ কিছু দৃশ্য থাকতেও পারে। দেখা যাক কী হয়, মুভি দেখার পর বাকি আলোচনাগুলো করি, ঠিক আছে? তো
শেষ করে ফেললাম গ্ল্যাডিয়েটর 2। কেমন দেখলাম না, একটু কথা বলি। ওভারঅল যদি বলি, প্রথমে বলি ক্লাইম্যাক্সটা নিয়ে। অ্যাজ পার আই থিঙ্ক অ্যান্ড ইউ অল অফ থিঙ্ক একটু বিয়োগান্তক ছিল। কে মারা যায় বা কে বেঁচে থাকে সেটা যদি বলে যায় তাহলে ছবি দেখে মজা পাবেন না। আপনারা যদি চান দেখে আসতে পারেন, যারা লাভার আছেন, মুভি লাভার। আপনাদের চাহিদার সবটুকু পূরণ করতে পারবে কিনা সেটা আপনার ক্ষেত্রে বলে দেবে, বাট কোন জায়গায় যেন আমার কাছে মিসিং বলে মনে হয়েছে। যেমন যদি দুইটা ছবির ভিতরে কম্পেয়ার করি, গ্ল্যাডিয়েটর 1 এবং গ্ল্যাডিয়েটর 2, সেক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয়েছে গ্ল্যাডিয়েটর 1টাই ভালো লাগছে। মানে ওই যে বলে না, ওল্ড ইজ গোল্ড, এরকম একটা ব্যাপার থাকে। সো কাহিনীর একটু সারমর্ম বলি, যে যেটা ভাবছিলাম যে লুসিয়াসকে কেন্দ্র করেই কাহিনীগুলো এগিয়ে থাকে। এবং সবচেয়ে মজার টুইস্ট যেটা ছিল, গ্ল্যাডিয়েটর 1-এ যখন ম্যাক্সিমাস মারা যায় তখন বলে যায় লুসিয়াস কিন্তু সেফ, ঠিক আছে, সেফ আছে কিনা। তখন একটু খটকা লাগছিল, বাট অতটুকু ভাবি নাই। বাট হ্যাঁ, লুসিয়াস ম্যাক্সিমাসের সন্তান, এতটুকু বলে দিলাম। তারপর কাহিনী যেভাবে আগায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বাট কোথায় যেন ম্যাক্সিমাস না থেকেও থাকার মতন অবস্থায় ছিলেন। আগের মতনই রোমের সাম্রাজ্য পরিচালনা করতে এখানে আগের ছবির ক্যারেক্টার আমরা লুসিয়াসের মাকে পেয়ে যাই। লুসিয়াসের মা থাকে, সিনেটে কিছু সদস্য থাকে। তো সেক্ষেত্রে তাদের অভিনয় সব কিছু ঠিকঠাক ছিল এবং নৃশংসতায় ভরপুর ছিল। যতটুকু ছিল, প্রথমে একটি যুদ্ধ দিয়ে শুরু হয়, যেটা সবাই থিঙ্ক করতেছেন, এবং গল্পটা আগের যে প্ল্যাটফর্ম ছিল ওটাতেই, ওই দাসপ্রথা, এরকম দাসপ্রথা নিয়েই। বাট রোমে কি শান্তিটা কি আসলেই ফিরবে? রোমে কি ফিরবে যেটা রাজা চেয়েছিলেন ম্যাক্সিমাসকে দিয়ে করতে প্রজাতন্ত্র? সেটা জানতে হলে পুরো ছবিটা আপনার দেখতে হবে। বোরিং করবে না। একাডেমি অ্যাওয়ার্ড পাবে কিনা জানি না, কারণ এখন কম্পিটিশন অনেক বেশি, অনেক ছবি রিলিজ হয়, অনেক ছবি এগিয়ে থাকে, অনেক ছবি লিস্টে থাকে, ঠিক আছে। সো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, তাহলে আমার কাছে গ্ল্যাডিয়েটর 1টা ফার বেটার ভাল লাগছে। 2002 সালের ভিএফএক্স এবং 2024 সালের ভিএফএক্সের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে, এটাই স্বাভাবিক। এখন প্রযুক্তির ব্যবহার অনেকটাই সহজ হয়ে গেছে, বাট কোথায় যেন একটু খটকা ছিল, কমতি ছিল, আমার কাছে মনে হয়েছে। আর একটু বেশি দরকার ছিল। আপনি গল্পের ভিতরে দুটোর ভিতরে মিল খুঁজে পাবেন এরকম মনে হবে একটা সময়, বাট টুইস্টে ভরপুর। সবচেয়ে বড় কথা ছিল, গল্পের প্ল্যাটফর্ম ছিল রাজার যে শেষ ইচ্ছাটা ছিল একটা প্রজাতন্ত্রের রোম, সেটা কি পারবে? মানে 16 বছর পর, ম্যাক্সিমাসের মৃত্যু 16 বছর পর রোমে দেখা যায় সেই আগের মতনই বরল অবস্থা। দুইজন রাজা আছে, একটা একদম পুরো উন্মাদ, একটা মালখোর, ঠিক আছে, মানে পুরো বলদ টাইপ। লুসিয়াসের আবার বিয়ে হয়, সে থাকে জেনারেল, সে একের পর এক রাজ্য জয় করে। তো এভাবে মোটামুটিটা এগিয়ে যায়। সো সব কিছুর বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। যারা সিনেপ্লেক্সে গিয়ে দেখতে চান দেখে আসতে পারেন, আর যারা ডাউনলোড করে দেখতে পারেন, আপনার টাইমটা ওয়েস্ট হবে না। বাট যদি আমার কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো প্যাসকেলের অভিনয় ভালো ছিল এবং আগের ক্যারেক্টারগুলোকে আমি মিস করছি। যদিও লুসিয়াসের মা সেটা পূরণ করে দিয়েছে। ওভারঅল টোটালি লুসিয়াসকে কেন্দ্র করেই কাহিনিটা এগোয়। যেখানে আগের ক্যারেক্টারে ছিল, আগের ছবিতে ছিল ম্যাক্সিমাস, এখানে লুসিয়াস। সহজ কথা, একদম সিম্পল স্ট্রেট কাট কথা। বাট মেন থিমটা হলো গিয়ে প্রজাতন্ত্রকে ফিরে আসবে কিনা, নাকি সেই মানে নৃশংসতায় থাকবে। মানে মাঝে মধ্যে মনে হয় যে মানুষ এত নৃশংস থেকে কীভাবে ভালো হইলো। আবার মনে হয় সত্যিকে তারা এরকম নৃশংস ছিল, কিছু না কিছু তো ছিল, বা কিছু না কিছু তো মিল আছে, কিছু না কিছু তো ছিল, বিধায়ী গল্পের পটভূমি এভাবে রচিত হয়েছে, ঠিক না? এতটুকু না হলেও আরেকটু বেশি ছিল। সেই জানোয়ারের মতন উন্মাদ মৃত্যুর খেলা দেখার জন্য সবাই প্রস্তুত থাকে, রোমের জনগণ। সব থেকে ভালো লাগছে একটা কথা, যখন জেনারেলের মৃত্যু হয়, একটু বলে দিলাম, জেনারেলের যখন মৃত্যু হয় লুসিয়াসের হাতে, তখন লুসিয়াস বলে, এটাই কি আপনাদের সেই জেনারেল যার কাছে সব কিছু অমূল্য, মানে যে আপনাদের কাছে অমূল্য ছিল, তার মৃত্যুর যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে আপনারা যে প্রজা আছেন তাদের মৃত্যুর কী ভ্যালু? মানে জনগণকে খেপিয়ে তোলার যে প্রয়াসটা, ঠিক আছে, সেটা পুরোপুরি ছিল, ঠিক আছে। এবং কোথায় যেন ম্যাক্সিমাস না থেকেও ছিল, ঠিক আছে।
সেজন্য ভালো লাগছে ছবিটা। সো ওভারঅল সব কিছু ঠিক আছে, যদি আপনারা দেখতে মন চায় দেখে নিতে পারেন। সো সামনে আরেকটা নতুন ছবির গল্প নিয়ে বা অন্যান্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে এতটুকুই থাক। শরীরটা খুব ভালো যাচ্ছে না, জ্বর জ্বর লাগতেছে, একটু কম ছিল বাট বের হওয়ার পর একটু বেশিই লাগতেছে, সেজন্য আজকে আর কথা বাড়ালাম না। ঠিক আছে, আশা করি এটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে আর রাত্রে ঢাকা কীরকম লাগতেছে একটু বলবেন। আগের ভিডিওতে একটু কথা একটু জড়তা ছিল, সেখানে মুখে চকলেট ছিল। এই ভিডিওতে ঠিক হবে কিনা জানি না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, নতুন নতুন তো আশা করি সব ঠিক হয়ে যাবে। যদি আপনারা সাপোর্ট দেন, আপনাদের একটি সাবস্ক্রাইবার বা একটি লাইক বা একটি কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে। শুধু ছবির কাহিনী না, সামনে ট্যুর দিব, ট্যুরের ভিডিও থাকবে, বাট ওই টানাটানের ভিডিও আমার কাছ থেকে আশা করেন না। টপ স্পিড কত ভাই, কত মাইলেজ পাইলেন, কী করলেন, এরকম ভিডিও ভাই আমার কাছ থেকে আমার চ্যানেলে আপনারা পাবেন না। আমি জাস্ট গল্প বলবো, রাইডটাকে এনজয় করবো। ঠিক আছে, রাতের ঢাকা আসলে অনেক সুন্দর। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।